আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্র একটি আগ্রাসী দেশ। এই ধারণাটি বিশ্বজুড়ে বহু আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। তাদের সামরিক হস্তক্ষেপের দীর্ঘ ইতিহাস, বিশেষত মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকায় প্রায়শই বিভিন্ন ভূরাজনৈতিক স্বার্থ এবং অনৈতিক সুবিধার সন্ধানে পরিচালিত হয়েছে বলে মনে করা হয়। ইরানের বিরুদ্ধেও তাদের সামরিক ও অর্থনৈতিক চাপ একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রশ্নটা হচ্ছে যে ইরানের বিরুদ্ধে কেন এত ক্ষিপ্ত যুক্তরাষ্ট্র? যদি আমরা সহজ সমীকরণে এমনটা ধারণা করি যে ইরান পরমাণু অস্ত্রের কর্মসূচি হাতে নিয়েছে এবং পরমাণু বোমা তৈরি করবে আর এর জন্যই যুক্তরাষ্ট্র এতটা ক্ষিপ্ত, তাহলে আমরা একটি বড় জিনিস মিস করব। পরমাণু কর্মসূচির বিষয়টি নিঃসন্দেহে একটি উদ্বেগের কারণ, তবে এটি একমাত্র বা মূল কারণ নয়। এর পেছনে আরও গভীর এবং দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কারণ রয়েছে। গত ৩০ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষেত্রে কেউ যতটা ক্ষতি না করতে পেরেছে তার থেকে ৩ গুণ বেশি ক্ষতি করেছে ইরান, যেটা এখন যুক্তরাষ্ট্রের প্রায় $১০০ বিলিয়ন বেশি ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে। এই $১০০ বিলিয়ন ক্ষতির হিসাবটা কি শুধু আর্থিক, নাকি এর মধ্যে কৌশলগত প্রভাব এবং রাজনৈতিক ক্ষতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে? এই প্রশ্নটি আরও বিশ্লেষণের দাবি রাখে। যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে ৩টি জায়গায় হামলা করেছে, ইসরায়েলও হামলা করছে। যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে তো ইরান কোনো আক্রমণ করেনি। তাহলে এই $১০০ বিলিয়ন বেশি যুক্তরাষ্ট্রের কি করে ক্ষতি হলো? চলুন আমরা বুঝতে চেষ্টা করি। দেখুন, যুক্তরাষ্ট্র বর্তমান পৃথিবীর অন্যতম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারী দেশ। প্রতি বছর যুক্তরাষ্ট্র বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে। এখানে প্রশ্ন উঠতে পারে, যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানির এই বিপুল পরিমাণ কি শুধু অর্থনৈতিক লাভের জন্য, নাকি এর মাধ্যমে তারা তাদের ভূরাজনৈতিক প্রভাব আরও সুসংহত করতে চায়? এই অস্ত্র ব্যবসার নৈতিক দিক নিয়েও বিতর্ক রয়েছে। সেন্টার ফর পিস রিসার্চ ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুসারে বর্তমান পৃথিবীতে প্রতি বছর যে পরিমাণ অস্ত্র রপ্তানি হয়, যুক্তরাষ্ট্র তার একাই ৪৫% রপ্তানি করে। আর যুক্তরাষ্ট্র যেই সকল দেশে এই অস্ত্র রপ্তানি করে, সেখানে তার প্রভাব বলয় সে বজায় রাখে। ওই সকল দেশগুলোর যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি রয়েছে এবং অর্থনৈতিক নীতি, তার বাইরে যাওয়ার সুযোগ নেই। আর এই পুরো পলিসিটা, এই অস্ত্র বিক্রয়ের পলিসির মাধ্যমেই ডলারের যে কৃত্রিম চাহিদা সেটা অব্যাহত থাকে। এখানে একজন বিশ্লেষক প্রশ্ন করতে পারেন, এই ডলারের কৃত্রিম চাহিদা বজায় রাখার পেছনে আর কি কারণ কাজ করে? শুধু অস্ত্র বাণিজ্যই কি একমাত্র হাতিয়ার, নাকি আরও গভীর অর্থনৈতিক কাঠামো এর সঙ্গে জড়িত? আজকে পুরো ইউরোপ জুড়ে আমরা যুক্তরাষ্ট্রের যে প্রভাব দেখি এবং ইউরোপের দেশগুলো চোখ বন্ধ করে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত বাস্তবায়ন করে, এর মূলেই রয়েছে এই অস্ত্র বাণিজ্য। হিসাব বলছে যুক্তরাষ্ট্র তার মোট অস্ত্র রপ্তানির ৪০% শুধুমাত্র ইউরোপের বাজারেই রপ্তানি করে, যার বাৎসরিক মূল্য $১০০ বিলিয়ন। নিয়মন খুব একটা আগের কথা নয়। ইসরায়েল এবং ইরানের মধ্যে যে ১২ দিনের যুদ্ধ হলো, তার মাত্র কয়েকদিন আগের কথা, যখন ডেনমার্কের মতো দেশ যুক্তরাষ্ট্র থেকে তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ক্রয় করার জন্য প্রায় $১৩ বিলিয়ন একটি ডিল করে। যুক্তরাষ্ট্রে যে ইউএস কংগ্রেস রয়েছে, তারাও কিন্তু ডেনমার্কের কাছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করার জন্য অনুমতি দিয়ে দেয়। চূড়ান্তভাবে ডিল সবকিছু ফাইনাল ছিল। তবে এর পরপরই ইরান ইসরায়েলে হামলা শুরু করে। মাত্র ২০,০০০ বর্গ কিলোমিটারের ইসরায়েলের নিরাপত্তায় অন্ততপক্ষে ১৭ থেকে ১৮টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, যার সকলগুলোই ইরানের মিসাইল হামলায় ব্যর্থ হয় এবং ইসরায়েলের বিভিন্ন ধরনের সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করে ইরানের মিসাইল। এখানে একজন সামরিক বিশ্লেষক প্রশ্ন করতে পারেন, প্যাট্রিয়ট সিস্টেমের এই ব্যর্থতার পেছনে কি প্রযুক্তির সীমাবদ্ধতা ছিল, নাকি আক্রমণের কৌশলগত অভিনবত্ব? এই ব্যর্থতা কি পশ্চিমা সামরিক প্রযুক্তির সামগ্রিক দুর্বলতাকে নির্দেশ করে? যেটা ডেনমার্কের দৃষ্টি আকর্ষণ করে। $১৩ বিলিয়ন খরচ করে আসলে আমরা কি ক্রয় করছি? যেটা ইরানের মিসাইল প্রতিহত করতে পারে না, সেখানে রাশিয়ার আরও শক্তিশালী হাইপারসোনিক মিসাইলগুলো আর কি প্রতিরোধ করবে? আর এই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই ডেনমার্ক $১৩ বিলিয়ন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চুক্তি রয়েছে সেটা বাতিল করেছে। ডেনমার্ক এখন যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ক্রয় না করে ক্রয় করবে ফ্রান্সের কাছ থেকে। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একচেটিয়া পশ্চিমা বিশ্বে যুক্তরাষ্ট্র তার অস্ত্র রপ্তানির বাজার অব্যাহত রেখেছে। তাদের একটি দাবদাবা ছিল। তবে ইরানের হামলা যুক্তরাষ্ট্রের সেই অস্ত্রবাজারকে ভেঙে ফেলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, জাপানের বিখ্যাত সংবাদ মাধ্যম ইউরেশিয়ান টাইমস এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অন্যান্য সংবাদ মাধ্যমও গুরুত্ব সহকারে এই খবরটি প্রকাশ করেছে। ডেনমার্ক যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ক্রয় না করে $৯ বিলিয়ন দিয়ে ফ্রান্স এবং ইটালির যৌথভাবে তৈরিকৃত যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটা ক্রয় করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অস্ত্র আর কাজ হয় না, সুতরাং ইউরোপকে আত্মনির্ভরশীল হতে হবে, এই স্লোগান দিয়েই ফ্রান্সের তৈরিকৃত স্যাম্পিটাই সিস্টেম ক্রয় করতে যাচ্ছে ডেনমার্ক, যেটা যুক্তরাষ্ট্রের বাজারে একটি বড় ধাক্কা। এটা একটি চেইন রিয়াকশনের মতো। এখন ডেনমার্ক শুরু করলো, অন্যান্য দেশও শুরু করবে, এবং জাপানের মতো দেশও কিন্তু এখন যুক্তরাষ্ট্রের অস্ত্র আমদানি না করে নিজেদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এই যে স্যাম্পিটি সিস্টেমটি রয়েছে, এটি ইতালির বিখ্যাত MBDA কোম্পানি এবং ফ্রান্সের থেলাস কোম্পানি যৌথভাবে তৈরি করেছে।
এটি প্রধানত স্টার্থ মিসাইল পরিবারের অংশ, যেটা ন্যাটোর নিজস্ব সুরক্ষা ব্যবস্থা ইউরোপের রয়েছে তার সঙ্গে যুক্ত। এটি প্রধানত স্টারগ্রিথ মিসাইল পরিবারের অংশ, যেটা ন্যাটোর নিজস্ব সুরক্ষা ব্যবস্থা ইউরোপের রয়েছে তার সঙ্গে যুক্ত। এখন এখানে ফ্রান্স এবং ইতালি যৌথভাবে তৈরিকৃত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা সম্পর্কে যদি আপনাদের আমি বলি, তাহলে এগুলো ৩৫০ কিলোমিটার দূর থেকেই সে তার টার্গেটকে শনাক্ত করতে পারে এবং ১০০টি টার্গেটকে একসঙ্গে ট্র্যাক করতে পারে, 10টি টার্গেটকে একসঙ্গে এঙ্গেজ করে মিসাইল ফায়ার করতে পারে। ১২০ কিলোমিটার থেকে সর্বোচ্চ ১৫০ কিলোমিটার দূরের টার্গেটকে সে ভূপাতিত করতে সক্ষম। দেখুন, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ৬টি লঞ্চার সিস্টেম থাকে, যার এক একটি লঞ্চিং সিস্টেমে ৮টি করে মিসাইল লোড করা থাকে। সেই হিসেবে একটি পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একসঙ্গে ৪৮টি মিসাইল রেডি টু ফায়ার অবস্থায় থাকে। এখন রাশিয়ার মিসাইল ব্যবস্থা বা ইরানের মিসাইলের বিরুদ্ধে এই মিসাইলগুলো বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কতটুকু কাজ করবে সেটা পরের বিষয়। তবে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর আস্থা উঠে গেছে পশ্চিমা বিশ্ব থেকে, সেটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হতে পেরেছে ইরানের কারণে। এখানে একজন ভূ রাজনৈতিক বিশ্লেষক যোগ করতে পারেন, এই আস্থা সংকট কি শুধু সামরিক প্রযুক্তির ব্যর্থতা, নাকি এর পেছনে পশ্চিমা বিশ্বের মধ্যে নতুন ক্ষমতার ভারসাম্যের ইঙ্গিতও রয়েছে? ইউরোপ কি এবার নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা তৈরিতে আরও বেশি মনোযোগী হবে? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরে ইরানের বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইলগুলোর যে সক্ষমতা দেখিয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার যে ব্যর্থতা এবং থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যর্থতা, সেটা কিন্তু বিশ্বে তাদের অস্ত্র বাজারকে দুর্বল করে দিয়েছে। আর এর সঙ্গে যুক্ত হয়েছে ইরানের ড্রোন সক্ষমতা। ইরানের ড্রোন প্রযুক্তির এই উত্থান কি প্রচলিত সামরিক ভারসাম্যে একটি নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে? এর প্রভাব কি শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি বিশ্বব্যাপী এটি একটি নতুন ট্রেন্ড সেট করবে? দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে ইউক্রেনে যুক্তরাষ্ট্র যে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম বিক্রি করেছে, তার এক একটি দাম ধরেছে তারা $25 মিলিয়ন। একটি জিনিস যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনীতে বিক্রি করে বা সাপ্লাই দেয় মাত্র $5 মিলিয়ন। মানে একটি অস্ত্র যুক্তরাষ্ট্র প্রায় ৬ থেকে ৭ গুণ বেশি দামে বিদেশে বিক্রি করে লাভ করে। আর এই সকল কিছুর বিরুদ্ধে ইরানের সস্তায় তৈরিকৃত ড্রোনগুলোর যে সক্ষমতা তৈরি করে দিয়েছে, সেটাই কিন্তু প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্রের এই উচ্চমূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্রগুলোর যুদ্ধক্ষেত্রে ক্যাপাবিলিটি নিয়ে। লং টার্ম যুদ্ধ করার জন্য আপনাকে কম মূল্যে কম খরচে আপনার শত্রুর বিরুদ্ধে হামলা করতে হবে, যেটা যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে সম্ভব নয়। তবে ইরানের অস্ত্রগুলো ক্যাপেবল। দেখুন, যেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে প্রথম যুদ্ধে প্রতিদিন প্রায় $2 থেকে $3 বিলিয়ন খরচ করেছে শুধু আক্রমণের জন্য, সেই রাশিয়াই এখন ইরানের কাছ থেকে ড্রোন প্রযুক্তি পাওয়ার পর মাত্র কয়েক $1 মিলিয়ন খরচ করে ইউক্রেনের ভেতর 700-800 জায়গায় আলাদা